এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের চালানো আল-আকসা তুফান অভিযানের তথ্য আগেভাগে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় ইসরায়েলকে নিজের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়া প্রতিটি দেশের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিল ইরান। বাংলাদেশে যারা ৫ আগস্টের গণহত্যা চালিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিচার করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে সীমিত ক্ষেত্র ছাড়া এখনও হিজবুল্লাহর এলিট ফোর্স যোগ দেয়নি বলে জানালেন লেবাননের সংসদ সদস্য আলী ফায়াজ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল বিরোধী যে আল-আকসা তুফান অভিযান চালিয়েছিলেন তা আগেভাগে জানার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল এ সংক্রান্ত যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে জাতিসংঘের ইরান মিশন। মার্কিন দৈনিকগুলো দাবি করেছিল হামাস ২০২২ সালেই আল-আকসা তুফান অভিযান চালাতে চেয়েছিল, কিন্তু ইরান ও হিজবুল্লাহকে অবহিত করার জন্য ১ বছর দেরি করে। ইরান মিশনের বিবৃতিতে বলা হয়, আল-আকসা তুফান অভিযান চালানোর সিদ্ধান্ত হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন কাসেম ব্রিগেড একাকী নিয়েছিল এবং বিষয়টি তারা এতটাই গোপন রেখেছিল যে ইরান দূরে থাক তার কাতারে অবস্থানরত হামাস নেতা ইসমাইল হানিয়া পর্যন্ত তা আগেভাগে জানতে পারেননি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেসব দেশ ইসরায়েলকে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে, তেহরান সেসব দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। বৈরুত সফররত ইরানের পার্লামেন্ট স্পিকার শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমরা বহুবার আমাদের প্রতিবেশী দেশগুলোকে বলেছি আমাদের দেশের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেন ওইসব দেশের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া না হয়। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলো অতীতে যেমন ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, তেমনি ভবিষ্যতেও দেবে না বলে তেহরান আশা করছে। কলিবফ বলেন, এসব প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নয়, বরং সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ইরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াই করতে অক্ষম এবং তারা প্রতিরোধ আন্দোলনকে ভাঙতে ব্যর্থ হয়েছে। শনিবার লেবানন থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসামা হামদান। প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, দখলদাররা প্রকৃতপক্ষে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে না, বরং তারা গাজার নিরাপরাধ বেসামরিক লোকজনকে হত্যা করছে। প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে দখলদাররা বেসামরিক জনগণকে হত্যার মিশন বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, ইহুদিবাদীরা বর্বরতা চালিয়ে পার পাবে না এবং ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধার ও তাদের নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে তাদের অবস্থান ত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করা সত্ত্বেও শান্তিরক্ষীরা লেবাননে থাকবে। লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি শনিবার বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের ব্লু লাইন বরাবর অবস্থান থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সরে যেতে বলেছে, তবে সেখানে থাকার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। ব্লু লাইন হল লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ।
টেনেন্টি বলেন, ইসরায়েলের আক্রমণ দক্ষিণ লেবাননে তাদের অবস্থানের অনেক ক্ষতি করেছে। কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ ঘাঁটির ভেতরেও অনেক ক্ষতি হয়েছে। টেনেন্টি সতর্ক করে বলেন, লেবাননে ইসরায়েলের আগ্রাসন খুব শিগগিরই একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে, যার প্রভাব হবে বিপর্যয়কর। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টে যারা গণহত্যা চালিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিচার আগে করতে হবে। তারা বলতেন, আইন সবার জন্য সমান, সেই সমান আইনে অর্থাৎ তাদের তৈরি করা কালা কানুনে তাদের দ্রুত তাদের বিচার করতে হবে। তাদের ন্যায্য পাওনা থেকে যেন তাদের বঞ্চিত করা না হয়। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বার্ষিক সদস্য সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ড শফিকুর রহমান বলেন, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সংঘটিত সকল হত্যায় জড়িতদের বিচার করতে হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে 5 আগস্টে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার আগে করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক 10 বার বাজি ফোটানোর সময় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2 ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফসলকারের বরাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, অভিযুক্ত 2 বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকদের একজন উত্তরপ্রদেশ ও দ্বিতীয়জন হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তৃতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো দল এই হত্যার দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু অভিযুক্তদের দাবি তারা বিষ্ণুই গ্যাংয়ের সদস্য। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ আন্দোলন থেকে নির্বাচিত সদস্য আলী ফায়াজ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে তাতে সীমিত ক্ষেত্র ছাড়া এখনও হিজবুল্লাহর এলিট ফোর্স যোগ দেয়নি। আলী ফায়াজ আল জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন। দখলদার ইসরায়েল লেবাননের কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করে তিনি বলেন, শত্রুরা কোনো সীমান্ত শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। তিনি বলেন, শত্রু সৈন্যরা সীমান্তের শহরগুলোতে কয়েক মিটার প্রবেশ করতে পারলেও তারা দ্রুত পিছু হটতে বাধ্য হয়। ফায়াজ স্পষ্ট করে বলেন, যুদ্ধের ময়দানে প্রতিরোধ আন্দোলন সক্রিয় থাকার পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায়ও যুক্ত হয়েছে। রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য স্পিকার নাভি বেরির উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক ঝাঁক কামিকাজের ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের শহরতলিতে হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার অবিচল ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথারীতি গোপন করে রেখেছে তেল আবিব। শনিবার হিজবুল্লাহ আরও যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হাইফার পশ্চিমে অবস্থিত কিরিয়াত এলিজের বিমান ঘাঁটি, এইন মার্গালিওট সামরিক ঘাঁটি, কেরেন নাফতালি যোগাযোগ ঘাঁটি, সামরিক শিল্প ঘাঁটি, জেভুলুন এবং অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত হুমা সামরিক ঘাঁটি। এসব হামলায় রকেট, ড্রোন, স্কোয়াড্রন অথবা কামানের গোলা ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গণহত্যামূলক বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে
বসতি স্থাপনকারী ইহুদিদের ইসরায়েল ছাড়ার ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। হিব্রু ভাষার পত্রিকা দৈনিক মারিব এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা আগ্রাসন শুরু করার পর প্রথম 7 মাসে অন্তত 40,000 বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চলে গেছে। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল থেকে যেসব ইহুদি চলে গেছে এটি তার তুলনায় 3 গুণের বেশি। আগ্রাসন শুরুর আগে প্রতি মাসে ইসরায়েল ছেড়ে প্রায় 2,000 বসতি স্থাপনকারী চলে যেত। এছাড়া যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে যাতে ইসরায়েল ছেড়ে সহজেই এসব বসতি স্থাপনকারী চলে যেতে পারে এজন্য প্রায় 10 লাখ ব্যক্তি বিদেশি পাসপোর্ট গ্রহণ করেছে। লেবাননের সরকার জনগণ ও প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। লেবানন সফরে গিয়ে দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এ অবস্থানের কথা জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি বলেন, আমি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির পক্ষ থেকে লেবাননের জনগণের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। বার্তাটি হচ্ছে, চলমান কঠিন পরিস্থিতিতে ইরান লেবাননের জনগণ, সরকার ও হিজবুল্লাহর পাশে রয়েছে। তিনি বলেন, আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউর আসন্ন সম্মেলনে তিনি লেবানন ও ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর দুর্দশার কথা বিশ্বের সকল পার্লামেন্ট স্পিকারের সামনে তুলে ধরবেন। আজ থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইপিইউর 5 দিনব্যাপী 149তম সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আলাকসা তুফান নামে একটি নজিরবিহীন অভিযান পরিচালনা করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। ওই দিন থেকেই ইসরায়েল গাজা ও লেবাননের বর্বর আগ্রাসন চালিয়ে এলেও তাদের হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কিছু কারণ তুলে ধরেছেন আমাদের ভাষ্যকার। সংবাদ ভাষ্যটি পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। গাজা ও লেবাননে ব্যাপক ধ্বংস ও হত্যাকাণ্ড ঘটিয়ে আল-আকসা তুফান অভিযানে ইসরায়েল তাদের কৌশলগত ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে। 2023 সালের 7 অক্টোবর হামাস, ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের অভ্যন্তরে বিরোচিত আল-আকসা তুফান অভিযান পরিচালনা করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা ও লেবাননে হামলা চালিয়ে আসছে। পার্স টুডে জানিয়েছে, আল জাজিরার নিউজ সাইটে গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার কিছু কারণ তুলে ধরে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার প্রধান 7টি কারণ তুলে ধরা হচ্ছে। 1. আন্তর্জাতিক সমাজ থেকে ইসরায়েলের বিচ্ছিন্নতা। ইসরায়েল গাজায় এমন নজিরবিহীন অপরাধ করেছে যার ফলে বিশ্ব জনমত এখন প্রচন্ডভাবে ইসরায়েল বিরোধী হয়ে উঠেছে। এই ইস্যুটি দীর্ঘমেয়াদে তেল আবিবের শাসক গোষ্ঠীর উপর প্রভাব ফেলবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা বিশ্বের কোটি কোটি মানুষ বিক্ষোভ করছে। এর ফলে ইসরায়েল ক্রমেই বিশ্ব অঙ্গন থেকে ছিটকে পড়ছে। 2. সামরিক সহযোগিতা বন্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার কারণে বহু দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সেসব দেশ ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা কমিয়ে এনেছে। 3. আন্তর্জাতিক মহলের নিন্দা। গাজায় অব্যাহত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে এমন এক অবাধ্য শাসক গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে যারা আন্তর্জাতিক সমস্ত আইন কানুন উপেক্ষা করে চলেছে। ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে এ পর্যন্ত জাতিসংঘে বহু ইশতেহার প্রকাশিত হয়েছে। 4. অভ্যন্তরীণ নজিরবিহীন মতপার্থক্য। গাজা উপত্যকা আগ্রাসনের পরিণতিতে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিভাজন ও অসন্তোষ শুরু হয়েছে। বিশেষ করে হামাসের হাতে আটক প্রায় 240 জন ইহুদিবাদীকে উদ্ধারের ব্যাপারে নেতানিয়াহুর অবহেলা তীব্র সামাজিক অসন্তোষ তৈরি করেছে।
কারণ জিম্মিদের উদ্ধারের বিষয়টি নেতানিয়াহুর সরকার বিরোধীদের প্রধান দাবিতে পরিণত হয়েছে। ৫. আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অবসান। ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু হামাসের আল-আকসা তুফান অভিযানের কারণে ইসরায়েলের সেই প্রচেষ্টা কার্যত থমকে গেছে। ৬. ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা দেয়ালের দুর্বলতা প্রকাশ। আল-আকসা তুফান অভিযান দেখিয়েছে যে ইসরায়েলের তৈরি অবৈধ নিরাপত্তা ও প্রতিরোধের প্রাচীর অতিক্রম করা সম্ভব, যেটাকে ইসরায়েল ব্যাপক প্রচার চালিয়েছিল, কিংবদন্তির মর্যাদা দিয়েছিল। ৭. ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনের মূল্য দিতে হচ্ছে। গত এক বছরে ইসরায়েলকে সমর্থন করা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সমর্থকদের জন্য ব্যাপক ব্যয়বহুল হয়ে উঠেছে এবং অগ্রাধিকার যোগ্য বিষয়গুলো নিয়ে তেল আবিবের সাথে এই দেশগুলোর মধ্যকার বিরোধ ক্রমেই বাড়ছে। ইসরায়েলের অনেক মিত্র এখন মনে করে যে ইসরায়েল তাদের প্রভাবশালী হাতিয়ার না হয়ে তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।